অনেকদিন আগের কথা। একটি জঙ্গলে গাছের ওপরে বাস করত এক টুনি ও তার দুই ছানা। টুনির স্বামী অনেকদিন আগে মারা যায়। টুনি অনেক কষ্ট করে তার সংসার চালাতো। ওরা ছিল অনেক গরিব। অন্যদিকে আরেকটি গাছে বাস করত একটি পায়রা। ঠিক তার পাশেই ওই জঙ্গলে থাকতো একটি দুষ্ট পাজি কাক। পায়রা আর কাক মিলে জঙ্গলের অন্য সব পাখিদের অনেক বিরক্ত করত। ওরা ছিল অনেক খারাপ। একদিন টুনির একটি ছানা জঙ্গলের মধ্য দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ দেখে একটি ঈগল আপেল বিক্রি করছে। আপেল দেখে ছানাটির আপেল খেতে ইচ্ছে করে, আর তাই ছানাটি ঈগলের কাছে গিয়ে বলে, ঈগল আঙ্কেল, ও ঈগল আঙ্কেল, আমাকে একটা আপেল খেতে দিবে? আমি পরে তোমাকে টাকা দিয়ে দিব। আরে এসব কি বলিস তুই? আপেলের দাম কত তুই জানিস? দুবেলা ভাত জোটে না, আবার এসেছে এখানে আপেল খেতে। আঙ্কেল, আমার না খুব আপেল খেতে ইচ্ছে করছে, আমাকে একটা আপেল দাও না। এমন কথা শুনে ঈগল অনেক বিরক্ত হয়ে যায়। এরপর ছানাকে বলে, তোকে বললাম না এখান থেকে যেতে? আগে গিয়ে টাকা নিয়ে আয়, আর তারপরে আপেল খেতে আসবি। ঈগলের এমন কথা শুনে টুনির ছানা অনেক কষ্ট পায়, আর তারপর ছানাটি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ছানাটি তার মা টুনিকে বলে, মা, মা, বাজারে দেখলাম ঈগল আঙ্কেল আপেল বিক্রি করছে। আমার না অনেক আপেল খেতে ইচ্ছে করছে মা, আমাকে একটা আপেল কিনে দিবে মা? না আমার সোনা, আমার কাছে তেমন কোনো টাকা নেই। যা আছে তা দিয়ে ঘরের বাজার করতে হবে। না না না, আমি কিছুই জানি না, আমাকে আপেল কিনে দিতেই হবে। আমি আপেল খাবো, আমাকে আপেল কিনে দিতেই হবে। এমন জিদ করে না আমার সোনা। আচ্ছা শোনো, কাল আমি জঙ্গলে যাব কাঠ আনতে, আর সে কাঠ বিক্রি করে আমি তোমাকে টাকা দিব। তখন তুমি গিয়ে আপেল কিনে খেও, কেমন? ঠিক আছে মা। পরদিন সকালে টুনি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। টুনি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখে জঙ্গলের রাস্তায় একটা টাকা ভর্তি থলে পড়ে আছে। এই দেখে টুনি বলে, আরে, এ যে দেখছি একটা টাকার থলে, কিন্তু এখানে রাখলোটা কে? এমনটি বলতে না বলতেই টুনির চোখ যায় সামনের দিকে, আর দেখে জঙ্গলে একটি অন্ধ পাখি দাঁড়িয়ে আছে। এই দেখে টুনি বলে, আরে, ওই তো একটা পাখি। তাহলে কি এই টাকার থলিটা কি ওনার? দেখি তো ওনার কাছে গিয়ে। এই বলে টুনি টাকার থলিটা হাতে তুলে নিয়ে ওই অন্ধ পাখির কাছে এগিয়ে যায়, আর তারপর বলে, এই যে শুনছেন, এই থলেটা কি আপনার? আমি থলিটা কুড়িয়ে পেলাম, এই থলেটা কি আপনার? হ্যাঁ, থলেটা আমার হাত থেকে পড়ে গিয়েছে। আমি চোখে দেখতে পাই না, তাই আর খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, এই যে আপনার থলে, নিন, চলুন আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এমনটি বলতে না বলতেই অন্ধ পাখিটি একটি জাদু পাখিতে পরিবর্তন হয়ে যায়। আমি হলাম জাদু পাখি। এই জঙ্গলের ভালো সৎ পাখিদের খুঁজে তাদের সাহায্য করাই হলো আমার কাজ। আমি তোমার সহায়তায় মুগ্ধ হয়েছি। জাদু পাখিটির এমন কথা শুনে টুনি অনেক অবাক হয়ে যায়, আর তখন জাদু পাখিটি বলে ওঠে, আমি তোমার সহায়তায় মুগ্ধ হয়ে আমি তোমাকে কিছু দিতে চাই টুনি। বলো তোমার কি প্রয়োজন? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। না না, আমার কিছুই চাই না। আমি আপনার উপকার করতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। আমাকে আবার জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে হবে বাজারে বিক্রি করার জন্য, আর তারপর আমার ছানাদের জন্য আপেল কিনে নিয়ে যেতে হবে। এ কথা শুনে জাদু পাখিটি বলে ওঠে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শোনো টুনি, এই যে টাকার থলিটা তুমি দেখছো, এই থলেটা তুমি তোমার নিজের কাছেই রাখো। আর এই নাও একটি জাদুর আপেল গাছ। এই গাছটা তুমি নিয়ে লাগিয়ে দাও, আর কালকের মধ্যেই দেখবে এই গাছ বড় হয়েছে, আপেলও ধরেছে। আর তখন তুমি তোমার ছানাদেরকে পেট ভরে আপেল খাওয়াতে পারবে। আপনি আমাকে বাঁচালেন, আর আমি যে কি খুশি হয়েছি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এই ঘটনা আমার ছানা শুনলে আমার থেকে তারাই অনেক খুশি হবে।
ঠিক আছে, এখন তাহলে আমি আসি, কেমন? এই বলে জাদু পাখিটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর এদিকে টুনিও গাছটি নিয়ে বাড়িতে চলে আসে। আর তারপর টুনি তাদের একটা ফাঁকা জমিতে সেই আপেল গাছটি লাগিয়ে দেয়। আর সেখান থেকে টুনি তার বাড়িতে চলে যায়। পরদিন সকাল হতেই টুনি তার ছানাদের নিয়ে সেই জায়গায় যায় যেখানে টুনি আপেল গাছটি লাগিয়েছিল। আর সেই জায়গায় আসতেই দেখে জাদু পাখির কথা মতো সেই আপেল গাছটি অনেক বড় হয়ে গেছে। আর গাছটিতেও অনেক পাকা পাকা আপেল ধরে আছে। এমন সময় টুনির ছানা বলে ওঠে, মা মা, এই গাছটি কি আমাদের? হ্যাঁ আমার সোনা, এই আপেল গাছটি আমাদের। তুমি আপেল খেতে চেয়েছিলে না? এখন তুমি যত ইচ্ছে তত আপেল খেতে পারবে। ইয়ে, কি মজা! মা, তোমাকে অনেক ধন্যবাদ। দাঁড়াও আমার ছানা, আমি তোমাকে আপেল পেড়ে দেই। এরপর টুনি তার ছানাকে কিছু আপেল পেড়ে দেয়। আর তারপর ছানাটি অনেক মজা করে আপেল খেতে থাকে। আপেল খাওয়া শেষ করে তারা বাড়িতে চলে যায়। পরদিন সকালবেলা দুষ্ট কাকটি টুনির জমির পাশ দিয়ে বাজারে যাচ্ছিল। আর হঠাৎ কাকের চোখ যায় টুনির জমির আপেল গাছের ওপর। এ দেখে কাক বলে, আরে, টুনির জমিতে এত বড় গাছ আসলো কি করে? আর গাছে দেখছি অনেক অনেক আপেল ধরেছে। কালকেও তো দেখলাম যে এই জায়গায় তো গাছ ছিল না, একদিনে এত বড় গাছ, এইটা কি করে সম্ভব? আমি বরং টুনির কাছে গিয়ে টুনিকে জিজ্ঞেস করি যে এই গাছের রহস্য কি। এই বলে দুষ্ট কাক উড়াল দেয় টুনির বাড়ির দিকে। টুনির বাড়িতে গিয়ে কাক টুনিকে বলে, টুনি, ও টুনি, তোমার জমিতে দেখলাম একটি আপেল গাছ, আর গাছ ভর্তি অনেক আপেল। কালকেও তো দেখলাম ও জমিতে কোনো গাছ নেই। এক রাতে এত বড় গাছ কি করে হলো শুনি? এরপর টুনি কাকের কাছে সেই গাছটির কথা সব ঘটনা খুলে বলে। টুনির এই কথা শুনে কাক মনে মনে ভাবে, আরে, এটা কি আসলে সত্যি নাকি? সত্যি হলে তো ভালো হবে। আমিও সেখানে গিয়ে গাছ এনে আমার জমিতে লাগাবো। আর তারপর সেই গাছে অনেক আপেল ধরবে। আর আমি সেই আপেল বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। কা কা। কি হলো কাক ভাই, তুমি এত কি চিন্তা করছো? ও কিছু না টুনি, হঠাৎ করে মনে পড়লো আমার অনেক কাজ পড়ে আছে, তাই আমাকে এখনই যেতে হবে। আমি বরং এখনই যাই। তোমরা ভালো থেকো, কেমন? এই কথা বলে ওই জায়গায় যাওয়ার জন্য উড়াল দেয় যেখান থেকে টুনি ওই আপেল গাছটি পেয়েছিল। পথের মধ্যে দেখে তার বন্ধু পায়রা একটি ডোরার পাশে দাঁড়িয়ে আছে। এই দেখে কাকটি ওই পায়রার কাছে এগিয়ে যায়। আরে পায়রা বন্ধু যে, তুমি এই ডোরার পাশে দাঁড়িয়ে কেন? কি করছো? আরে বন্ধু কাক, এই তো তেমন কিছুই না, এমনিতেই দাঁড়িয়ে আছি। আর তোমার কি খবর বলো? আরে শোনো বন্ধু, টুনি তো রাতারাতি অনেক টাকার মালিক হয়েছে। কি বলছো কি বন্ধু? ও গরিব টুনি রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেছে? মানে কিভাবে হলো, একটু খুলে বলো তো। এরপর কাক পায়রার কাছে টুনির বলা সব ঘটনা খুলে বলে। এ কথা শুনে পায়রার মনেও অনেক লোভ জন্মে। তাহলে বন্ধু এখন কি করবে? শোনো বন্ধু, আমরাও যাবো ওই জঙ্গলে, আর গিয়ে ওই জাদু পাখিকে খুঁজে বের করব। আর তারপরে ওই জাদু পাখির থেকে আপেল গাছ চাইবো। আর ওই আপেল গাছ আমরা দুজন ভাগাভাগি করে নেব। যদি কোনো সমস্যা হয়? আরে চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে কোনো সমস্যা হবে না। তুমি চলো আমার সাথে। এরপর কাক ও পায়রা রওনা দেয় ওই জাদু পাখির উদ্দেশ্যে। তারা দুজন জঙ্গলের বেশ অনেকটা গভীরে আসতেই দেখে টাকা ভর্তি দুটি থলে পড়ে আছে। এ দেখে কাক ও পায়রা সে থলের কাছে যায়। এরপর কাক বলে, আরে বন্ধু দেখো, এখানে দুটি টাকার থলে, কিন্তু টুনি তো বলেছিল একটা টাকার থলে পাবো। হ্যাঁ বন্ধু, তাই তো দেখছি। কিন্তু কাক বন্ধু, এই কাজটা করা কি ঠিক হবে বলো? ওই জাদু পাখি যদি আমাদের উপর রেগে আমাদের যদি ওই আপেল গাছ না দেয়? আরে
আমার মাথা মোটা বন্ধু, তুমি কি আমার থেকে বেশি বুঝো? তোমার থেকে আমার মাথায় বেশি বুদ্ধি, তাই আমি যা বলছি তাই হবে। এমন সময় কাক ওই জাদু পাখিটিকে দেখতে পায়। তারপর কাক পায়রাকে উদ্দেশ্য করে বলে, বন্ধু পায়রা, তুমি এখানেই থাকো, আমি গিয়ে ওই জাদু পাখির থেকে আপেল গাছটা নিয়ে আসি। এই বলে কাক একটি টাকার থলি নিয়ে ওই জাদু পাখির সামনে এগিয়ে যায়। এই যে জাদু পাখি, এই নাও তোমার 1 থলে টাকা, আর টুনিকে যে জাদুর আপেল গাছ দিয়েছো, আমাকেও তেমন একটা গাছ দাও। তুমি আমাকে মিথ্যা বলেছ। এখানে 2টা টাকার থলে থাকার কথা, কিন্তু তুমি তো দেখছি আমাকে একটা থলে এনে দিয়েছো। না না, আমি তো 1টা টাকার থলেই পেয়েছি। তুমি মিথ্যা বলছো, আর তুমি অনেক লোভী, আর তাই আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না। জাদু পাখির এ কথা শুনে কাক রেগে গিয়ে বলে, কি বললি? তুই আমাকে জাদুর আপেল গাছ দিবি না? আমি এই জঙ্গলের সবচেয়ে খারাপ পাখি, আমাকে দেখে সবাই ভয় পায়, আর তুই কিনা বলছিস তুই আমাকে জাদুর গাছ দিবি না? দ্রুত দে বলছি, না হলে কিন্তু তোর অনেক বড় বিপদ হবে। কি তোর এত বড় সাহস? তোকে তো আমি কিছুই দেব না, বরং তোকে শাস্তি ভোগ করতে হবে। এই বলে জাদু পাখি জাদু করে কাকটিকে একটা খাঁচায় বন্দি করে দিল আর বলল, থাক তুই সারা জীবন এই খাঁচার মধ্যেই পচে মর, আর এই হচ্ছে তোর শাস্তি। কাকটি তখন কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও জাদু পাখি, আমার ভুল হয়ে গেছে। না, তোর কোনো ক্ষমা নেই। তোর লোভ আর তোর অহংকার আজ তোকে শেষ করে দিল। এমন কথা বলে জাদু পাখিটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর এদিকে পায়রা এসব দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটি জঙ্গলে একটি চালাক শিয়াল বাস করত। সে ছিল খুবই ধূর্ত প্রকৃতির আর যথেষ্ট বুদ্ধিমানও ছিল। কষ্ট করে শিকার করতে আর ভালো লাগে না, আর কতদিন কষ্ট করে শিকার করব? আমার তো প্রচুর বুদ্ধি দিয়েই শিকার করতে হবে। জঙ্গলের বাঘেরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী শিকারী, ওদেরকে যদি বোকা বানাতে পারি তাহলে আমার শিকার ওরাই করে দেবে, আর আমি শুধু শুয়ে শুয়ে তা খাবো। শুনেছি আমার জঙ্গলেই 2টা বাঘ থাকে, তারা নাকি খুব ভালো বন্ধু। ওদের মধ্যে একটাকে ছলে বলে কৌশলে মেরে ফেলে আর একটাকে বানাবো আমার গোলাম, তাহলে আর আমাকে খাবারের চিন্তা করতে হবে না। এই বলে শিয়াল চলল সেই 2 বাঘের কাছে। এদিকে জঙ্গলের মাঝখানে একটি গুহাতে থাকতো ওই 2 বন্ধু বাঘ। তাদের মধ্যে অনেক মিল ছিল। একদিন এক বাঘ শিকার করত আর পরের দিন অন্য বাঘ শিকার করে আনতো, তারপর 2 জন মিলে ভাগাভাগি করে খেত। কি ব্যাপার বন্ধু, শুয়ে আছো কেন? নিশ্চয় শরীরটা ভালো নেই। চিন্তা করো না, আজকে তো আমার শিকারের পালা, তাই আমি যাব শিকার করতে। তোমার তো চিন্তার কোনো কারণ দেখছি না। আরে না বন্ধু, এমনিতেই শুয়ে আছি। আজকাল বড্ড অলস হয়ে গেছি, শুয়ে থাকলে আর উঠতে মন চায় না। আর উঠেই বা কি করব? আজকে তো তোমার শিকারের পালা, তাই শুয়ে আছি, শুয়েই থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, শুয়ে আছো যখন শুয়েই থাকো। আমি ঝটপট গিয়ে শিকার করে আনি। জঙ্গলের প্রাণীরা তো অনেক চালাক হয়ে গেছে, শিকার করতে অনেক পরিশ্রম করতে হয়। আমি যাই শিকার করে নিয়ে আসি, তুমি শুয়েই থাকো। হ্যাঁ বন্ধু, সেটাই ভালো হবে। তুমি গিয়ে শিকার করে আনো, আমারও অনেক ক্ষুধা লেগেছে। শিকার করে আনলে
আমরা দুই বন্ধু মিলে ভাগাভাগি করে খাবো। যাও, তুমি এখন শিকার করতে যাও, আর আমি একটু বিশ্রাম করে নিই। এক বাঘ গেল জঙ্গলে শিকার করতে, আরেকটি বাঘ গুহার সামনে শুয়ে থাকলো। এই সুযোগে শিয়াল বাঘের ডেরায় আসলো, আর শুয়ে থাকা বাঘটিকে দেখে শিয়াল বলতে লাগলো, কি বাঘ মামা, শরীরের শক্তি কি সব শেষ হয়ে গেছে নাকি? অলসের মতো শুয়ে আছো। বাঘেরা কি কখনো শুয়ে থাকে নাকি? শুয়ে থাকে তো গাধারা। তুমি কি গাধা হয়ে গেছো? শিয়াল বাঘের সামনে উল্টোপাল্টা কথা বলে বাঘের রাগ তোলার চেষ্টা করছে। কিরে বেটা শিয়াল, তোর এত বড় সাহস! তোর ঘাড়ে কয়টা মাথা যে বাঘের সামনে এসে উল্টাপাল্টা কথা বলিস? তোর মাথাটা গেছে নাকি? মাথা তো আমার যায়নি, মাথা যাবে তোমার। তুমি কি না জঙ্গলের একটা শিয়ালের সাথে পেরে উঠছ না? তাহলে কি করে শিকার করে খাবে তুমি? তুমি তো অলস হয়ে গেছো, যাকে বলে জঙ্গলের বোঝা। যত বড় মুখ নয় তত বড় কথা। বুঝতে পেরেছি, তুই মরার জন্যই আজকে আমার সামনে এসেছিস। তোকে আর আমি ছাড়ব না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে বাঘ শিয়ালকে ধরার জন্য শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। শিয়াল অনেক চালাকি করে একটি গাছের ওপর উঠে পড়ল। বাঘ তো আর গাছে চড়তে পারে না, তাই সে নিজেই দাঁড়িয়ে থাকলো। তখন শিয়াল বলল, কিরে বেটা বাঘ, এই তোর দম? একটা গাছে উঠতে পারিস না তুই? আমি শিয়াল হয়ে দেখ কত বড় গাছে উঠে গেলাম। তুই একটা তাগড়া বাঘ হয়েও গাছে উঠতে পারিস না। বুঝতে পেরেছি, তোর শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। ভালো এটাই হবে, তুই এই জঙ্গল ছেড়ে চলে যা। আজকে এই জঙ্গলের কেউই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমাকে অনেক অপমান করেছিস। এই গাছের উপরে উঠেই তোকে আমি শেষ করে দেব। এই বলে বাঘ রেগে মেগে গাছের অর্ধেকটায় অনেক কষ্ট করে উঠে গেল। ওরে বাবা, অনেক কষ্টে এত দূর উঠেছি, এদিকে তো আমার দম বেরিয়ে যাচ্ছে। আমি তো আর উঠতে পারছি না। যে যাই হোক, এই শিয়ালকে আমার ধরতেই হবে। ও বেটা আমাকে অনেক অপমান করেছে। কিরে বেটা বাঘ, অর্ধেক গাছ উঠেই হাঁফিয়ে গেছিস নাকি? তোর দ্বারা কিছুই হবে না। ভালো এটাই হবে, তুই তোর গুহায় গিয়ে আবারও গাধার মতো শুয়ে থাক। বাঘ শিয়ালের এরকম কথা শুনে সহ্য করতে না পেরে দিল এক লাফ। লাফ দেওয়ার কারণে বাঘের গলা আটকে গেল গাছের ডালের ফাঁকে, আর বাঘ সেখানেই মারা গেল। তখনই নিচ দিয়ে যাচ্ছিল বাঘের আরেকটি বন্ধু। সে দেখতে পেল তার বন্ধু বাঘ গাছে ঝুলছে, আর পাশে শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়াল বাঘকে দেখে জোরে জোরে বলতে লাগলো, এই বেটা বাঘটাও অনেক বোকা ছিল। কত করে বললাম আমার দাসত্ব স্বীকার করে নে। আমার কাছে জাদুই শক্তি আছে, আমি যখন তখন মেরে ফেলতে পারবো। কিন্তু এই বেটা আমার কথা শুনলই না, এজন্য ওকে মেরে ফেললাম। এই তো নিচে আরেকটা বাঘ দেখা যাচ্ছে, ও যদি আমার কথা না শোনে তাহলে ওকেও মেরে ফেলবো। শিয়ালের এমন কথা শুনে আর বাঘকে গাছে ঝুলে থাকতে দেখে বাঘ অনেক ভয় পেয়ে গেল। তাই সে নিজে থেকে বলতে লাগলো, আমি মরতে চাই না। আমি আপনার সব কথা শুনবো। আমি আপনার গোলাম হয়েই থাকতে চাই। দয়া করে আপনি আমাকে মারবেন না। তুই যখন নিজে থেকেই আমার গোলাম হতে চেয়েছিস, ঠিক আছে, তোকে আমি মারব না। কিন্তু একটা শর্ত আছে, আমাকে প্রতিদিন শিকার করে খাওয়াতে হবে। যেদিন তুই আমার শিকার আনতে পারবি না, মনে রাখবি সেদিন তোর শেষ দিন। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। আমি প্রতিদিন আপনাকে জঙ্গল থেকে একটা করে শিকার এনে দেব। তবুও আমাকে মারবেন না, আমি বেঁচে থাকতে চাই।
তাহলে ঠিক আছে, যা আর আমার জন্য শিকার করে নিয়ে আয়। আমি তোর গুহায় অপেক্ষা করছি। শিয়ালের কথা শুনে বাঘ গেল শিকার করতে। আর শিয়াল বাঘের গুহায় গিয়ে শুয়ে শুয়ে বিশ্রাম নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বাঘ একটা হরিণ শিকার করে আনলো, আর সেটি শিয়ালকে দিল। এই নিন, আপনার জন্য একটা হরিণ শিকার করে এনেছি। অনেক কষ্ট হয়েছে আমার শিকার করতে, কিন্তু তবুও আপনার জন্য শিকার করে এনেছি। তোর নিষ্ঠায় আমি অনেক খুশি হয়েছি। অনেক ক্ষুধাও লেগেছে। আগে হরিণটাকে খেয়ে নেই, তারপর তোর সাথে কথা বলছি। এ বলে শিয়াল হরিণটিকে দেখে লোভ সামলাতে না পেরে সম্পূর্ণ হরিণটি খেয়ে ফেলল। তারপর সে বাঘকে বলল, তোর কাজে আমি খুব খুশি, তাই তোকে আর আমি বেশি পরিশ্রম করাবো না। এখন গিয়ে তুই বিশ্রাম নে, কালকে আবারও আমার জন্য শিকার করে আনবি। শিয়ালকে নিজের গুহায় রেখে সে গেল জঙ্গলের অন্য জায়গায় বিশ্রাম নিতে। বাঘ সেখানে গেল যেখানে তার বন্ধুর মৃত্যু হয়ে গিয়েছিল। এই সেই জায়গা যেখানে আমার প্রিয় বন্ধুর মৃত্যু হয়েছিল। আমার বন্ধু যদি শিয়ালের দায়িত্ব করতে রাজি হতো, তাহলে হয়তোবা আজকে সে বেঁচে থাকতো। এই কথা বলে বাঘ সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। তখনই জঙ্গলের একটা টুনি পাখি বাঘের কাছে আসলো আর বাঘকে বলতে লাগলো, আরে বাঘ ভাইজি, তা তুমি তোমার বন্ধু হত্যার প্রতিশোধ নিয়েছে তো শিয়ালের কাছ থেকে, নাকি ওই শিয়াল পালিয়ে গেছে? ওকে ধরতে পারোনি? ওই শিয়ালের সাথে লড়াই করে কি আমি পারবো? ওর তো জাদুই ক্ষমতা আছে, যে ক্ষমতা দিয়ে ও আমার বন্ধুকে মেরে ফেলেছিল। আমি যদি ওর সাথে লড়াই করতে যাই, তখন তো ওই ক্ষমতা সে প্রয়োগ করবে আমার উপর, তখন আমিও মারা যাব। তাহলে শিয়াল তোমাকে এইভাবে বোকা বানিয়েছে? শিয়ালের কাছে কোনো জাদু ক্ষমতা নেই, ও তোমাকে বোকা বানিয়েছে। তোমার বন্ধুকে শিয়াল উস্কিয়ে নিয়ে ওই গাছের উপর উঠেছিল, তারপর ওর গলা গাছের ডালে বেঁধে যায়। এ কারণেই তোমার বন্ধুর মৃত্যু হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, শিয়ালের কোনো জাদু ক্ষমতা নেই, ও তোমাকে বোকা বানাচ্ছে। কি, তাহলে এই শিয়াল আমাকে বোকা বানিয়েছে আর আমার বন্ধুকে ছলনায় মেরে ফেলেছে? ওকে তো ছাড়া যাবে না। ও আমার গুহাতেই শুয়ে বিশ্রাম নিচ্ছে। এখনই গিয়ে ওই ব্যাটাকে ধরছি। ওর এত বড় সাহস, ও আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরে ফেলেছে। এই কথা বলে বাঘ যেতে লাগলো তার ডেরায়। বাঘ শিয়ালকে রেগে মেগে বলল, কিরে বেটা শিয়াল, আমি তোর সব সত্যি জেনে ফেলেছি। তুই আমার বন্ধুকে ছলনায় মেরেছিস আর আমাকে বোকা বানিয়ে তুই তো শিকার জোগাড় করে নিচ্ছিস। তোর এত বড় সাহস, তোকে আমি এখনই খেয়ে ফেলবো। ইরে বাঘ, তোর এত বড় সাহস! তুই কিনা আমার সাথে তর্ক করছিস? তুই জানিস না আমার জাদুই ক্ষমতা আছে? তাহলে এখনই তোকে শেষ করে দিতে পারি। তোর জাদুই ক্ষমতা থাকলে তাহলে এখনই শেষ করে দেখা। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি অনেক কষ্ট দিয়ে মারবো। তুই আমার প্রাণপ্রিয় বন্ধুকে মেরেছিস আর তোর সব জারিজুরির পর্দা উঠে গেছে। তোর সব সত্যি আমি জানি। ওরে বাবারে, এই বাঘটা তো দেখছি সব সত্যি জেনে ফেলেছে। এখন এখান থেকে পালিয়ে যাওয়াটাই মঙ্গলের কাজ হবে। এই কথা বলে শিয়াল দিল ভোদৌড়, আর বাঘও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। এক পর্যায়ে বাঘ শিয়ালকে ধরে ফেললো আর সেখানেই শিয়ালকে মেরে ফেললো। এভাবেই চালাক শিয়াল বাঘের শিকারে পরিণত হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক কাল আগের কথা, এক বনে থাকতো এক বৃদ্ধ কুমির ও এক বৃদ্ধ বাঘ। বাঘ ও কুমিরের মধ্যে ছিল খুবই ভালো বন্ধুত্ব। বেশ কিছুদিন পর তাদের দুজনের দেখা হলো। তখন বাঘ বলল, কি খবর বন্ধু, তোমার দিনকাল এখন কেমন কাটছে?
আর বলো না বন্ধু, দিনকাল খুব খারাপ যাচ্ছে। বেশ কয়েকদিন হলো না খেয়ে আছি। নদীতে মাছ নেই আর ডাঙায় তো শিকারই পাই না। তুমি ঠিকই বলেছো বন্ধু, এ বনে খাওয়ার মতো তেমন কোনো শিকারই নেই। আগে তো বুনো হাঁস, মুরগি, শিয়াল, হরিণ, খরগোশ পাওয়া যেত। এখন তো তার কোনো কিছুই নেই। আমরা দুজন মিলে সব খেয়ে সাবার করে দিয়েছি। এভাবে না খেয়ে থাকলে তো আমরা দুজন আর বেশি দিন বাঁচবো না। আর তাছাড়া আমাদের তো অনেক বয়স হয়েছে। আগের মতো শরীরে তো আর কোনো জোর নেই। ঠিক মতো শিকারের পিছনে দৌড়াতেও পারি না। আর তাই যদি কোনো বড় শিকার পাইও তাও ধরতে পারি না। হ্যাঁ বন্ধু, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বেশি দিন বাঁচবো না। চলো এখন থেকে আমরা আলাদা করে শিকার না করে দুজন একসাথে মিলে শিকার ধরে ভাগাভাগি করে খাই। এতে আমাদের পরিশ্রম কম হবে আর খুব সহজে শিকার ধরতে পারবো। কথাটা তুমি মন্দ বলনি। বয়সের কারণে আমাদের গায়ের শক্তি অনেকটা কমে গেছে। দুজন মিলে শিকার ধরলে একটি শিকারও পালাতে পারবে না। চলো তাহলে আজ থেকে শিকার ধরার কাজে লেগে পড়ি। অনেকদিন হলো না খেয়েই তো আছি, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না যে। এই বলে বাঘ ও কুমির বনের ভিতরে শিকারের খোঁজে হাঁটতে লাগলো। এভাবে তারা অনেকক্ষণ ধরে হাঁটলো, কিন্তু কোনো শিকারের সন্ধান পেল না। তারা দুজন ক্লান্ত হয়ে এক গাছের নিচে গেল। তখন কুমির বলল, বন্ধু বাঘ, অনেকক্ষণ ধরে তো জঙ্গলে হাঁটলাম, কিন্তু একটা শিকারের দেখা তো পেলাম না। তাহলে কি আমাদের আজকে না খেয়েই মরতে হবে? আমার মাথাটাও বন বন করে ঘুরছে। ক্ষুধার জ্বালায় পেটের ভিতর আগুন জ্বলছে, আর হাঁটতে পারছি না। এভাবে কিছুক্ষণ পর তারা দুজনে আবার শিকারের সন্ধানে বের হলো। কিছু পথ চলার পর বাঘ তখন বলল, বন্ধু, আমার গুহার সামনে চলো। সেখানে এক হরিণ ঘোরাঘুরি করে, কিন্তু শক্তির অভাবে আমি তাকে ধরতে পারি না। হরিণটা আমার সামনে কি দারুণ লাফিয়ে লাফিয়ে খেলা করে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি। আরে, এ কথা তুমি আগে বলবে তো। চলো, এক্ষুনি চলো। দুজন মিলে ওই ব্যাটাকে আক্রমণ করলে ওর আর নিস্তার নেই। অনেকদিন হলো হরিণের মাংস খাই না। তাছাড়া হরিণের মাংসের স্বাদই আলাদা। ঠিক আছে, চলো তাহলে। এই বলে বাঘ ও কুমির গুহার উদ্দেশ্যে রওনা দিল। আর তারা গুহার সামনে এসে দেখে সেই হরিণ সেখানে খেলা করছে। এই দেখে কুমির বলল, আহা বন্ধু, আহা, কি সুন্দর নাদুস নুদুস হরিণ। দেখতে কি সুন্দর, খেতেও তো খুব মজা হবে। অনেকদিন হলো মাংস খাই না। যাও বন্ধু যাও, তুমি গিয়ে ওর ঘাড়ে কামড় বসাও। কুমিরের কথা শুনে বাঘ তখন বলল, কি যে বলো না বন্ধু, এই হরিণ তো প্রতিদিন আমার গুহার সামনে এসে ঘোরাঘুরি করে। যদি ঘাড়ে কামড় বসানো আমার ক্ষমতা থাকতো তাহলে এই হরিণ এতদিন আমার পেটে থাকতো। তাছাড়া এই হরিণ বেটা খুবই চালাক, তাকে এত সহজে ধরা যাবে না। আরে বন্ধু, এখন তো আমি এসে গেছি, তাই না? এই হরিণ বেটা এখন আর চালাকি করে আমাদের হাত থেকে রক্ষা পাবে না। চলো আগে ওর সাথে একটু মজা করে নেই। এই বলে কুমির ও বাঘ হরিণের কাছে গেল। ওদের দুজনকে দেখে হরিণ তখন বলল, কি হলো বাঘ মহাশয়, তুমি এই কুমিরকে আবার কোত্থেকে জোগাড় করলে? আরে পুচকে হরিণ, ও আমার বন্ধু। আমরা দুজন এখন একসাথে থাকবো, একসাথে শিকার করে দুজন মিলে তো ভাগ করে খাবো। বাঘের এই কথা শুনে হরিণ একটু ভয় পেয়ে গেল। আর আমাদের দুই বন্ধুর শিকার হলি তুই। তোর মাংস খেয়ে এখন আমরা দুজন আমাদের পেটের জ্বালা মেটাবো। কুমিরের এমন কথা শুনে হরিণ বুঝলো যে বড্ড বিপদে পড়ে গেছে সে। বাঘ ও কুমিরের এখান থেকে দৌড়ে পালানো যাবে না। এদের হাত থেকে বাঁচতে হলে আমাকে একটা বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমাকে খাবে তবে খেও, আমি বাধা দেব না। তাছাড়া এই বনে আমার বাঁচতে ইচ্ছে হয় না। আর এজন্য আমি বাঘ মামার সামনে এসে ঘুরতাম যাতে বাঘ মামা আমাকে খেয়ে নেয়, কিন্তু সে তো খেলো না। তবে আজ আমি খুবই খুশি এই ভেবে যে তোমরা আমাকে মজা করে খাবে। হরিণের এমন কথা শুনে বাঘ তখন বলল, আরে পুচকে হরিণ, আমার শরীরে যদি আগের মতো শক্তি থাকতো তাহলে আমি তোকে আরো আগে খেয়ে নিতাম। বাঘ বন্ধু, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি ওর ঘাড় মটকাও।
দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? তাছাড়া আমি তোমাদের আমাকে খেতে বাধা দিচ্ছি না তো। আমাকে মরার আগে তোমরা যদি আমার শেষ ইচ্ছে পূরণ করো তাহলে আমি অনেক খুশি হব। হরিণের আবার শেষ ইচ্ছা? তা বল দেখি তোর শেষ ইচ্ছাটা কি? বাঘ মামা, আমার বাসায় ছোট ছোট 3টি ছানা আছে। আমি চাই শেষবারের মতো তাদের সাথে দেখা করতে, আর তাদেরকে বলে আসবো তারা যেন বড় হয়ে তোমাদের খাবার হয়। বাহ, খুব ভালো বলেছিস তো তুই। বাঘ বন্ধু, এই হরিণকে তার শেষ ইচ্ছেটা পূরণ করতে দাও, তাতে আমাদেরই অনেক লাভ হবে। সব তো ঠিক আছে, কিন্তু এই বেটা ধরা পড়ে চালাকি করছে না তো আবার? আরে না বাঘ মামা, আমি ফিরে আসবো। ঠিক আছে, যা। কুমির বন্ধু, হরিণ যদি এমনটা করে তাহলে কিছুদিন পর আমরা আরো 3টে হরিণের মাংস খেতে পারবো। ঠিক আছে বাঘ মামা, আমি তাহলে আজ আসি। আর ঠিক এ সময় এখানে আসবো, তখন তোমরা দুজন মিলে আমাকে মজা করে খেও। হরিণের চালাকি বুঝতে না পেরে বোকা বাঘ ও কুমির হরিণকে ছেড়ে দিল। চালাক হরিণ কিছুটা দূরে গিয়ে বলল, যাক, আল্লাহ এই মাত্রায় আমাকে বাঁচিয়েছেন, কিন্তু শুধু তো আজকের মতো বাঁচলাম। পরে যদি কখনো ওদের সামনে পড়ি তাহলে তো আর নিস্তার নেই। আরো বুদ্ধি খাটিয়ে ওদের এই বন থেকে বের করতে হবে। যাই, তাড়াতাড়ি এখন গিয়ে ঝোপের আড়ালে গিয়ে লুকাই। হরিণ কিছুক্ষণ সেখানে থাকার পর দেখলো বাঘ সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তখন হরিণ সেখানে গেল আর বলল, আরে বাঘ মামা যে, চললে কোথায়? আর তোমার বন্ধু কুমিরকে তো দেখতে পাচ্ছি না। কুমির গুহায় বিশ্রাম নিচ্ছে, আর আমি একটু ঘুরতে বেরিয়েছি। বাঘের এমন কথা শুনে হরিণের মাথায় একটা বুদ্ধি আসলো। তখন সে বলল, বাঘ মামা, কুমির হলে এই জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণী, কিন্তু এই কুমির যে তোমাকে কিভাবে বোকা বানালো তা আমি বুঝতেই পারছি না। কি বলতে চাস? আমি বোকা? আসলে আমি তা বলিনি। দেখো বাঘ মামা, তোমার যদি আমাকে খাওয়ার এত ইচ্ছে থাকতো তাহলে তুমি আমাকে সেটা বলতে পারতে। তাছাড়া আমার মাংসের ভাগ শুধু শুধু কুমিরকে কেন দিবে? আমাকে শুধু তুমি খাও। ওই কুমিরের পেটে যাওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। আমি তো এমন করে কথাটা কখনো ভেবে দেখিনি। দেখো মামা, কুমির নদী থেকে কত মাছ শিকার করে খায়। তোমাকে কি কখনো সেই মাছের ভাগ দিয়েছে? কিন্তু তুমি কেন তোমার শিকারের ভাগ কুমিরকে দিতে যাবে? আর তাছাড়া কুমির তো তোমাকে অনেক বোকা বানিয়েছে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তুই তো ঠিকই বলেছিস। আমি আজই আমার গুহা থেকে কুমিরকে বের করে দিব। ওই কুমিরকে আমার শিকারের ভাগ কিছুতেই দিব না। বাঘ হরিণের চালাকি কিছুতেই টের পেল না। এদিকে বাঘকে বোকা বানিয়ে হরিণ গেল কুমিরের কাছে আর গিয়ে বলল, কুমির মশাই, আপনি এই শয়তান বাঘের ফাঁদে পড়েছেন। কি বললি তুই? আমার বন্ধু শয়তান? কুমির মশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? বাঘ আপনাকে শিকারের লোভ দেখাবে, কিন্তু তা আপনাকে খেতে দিবে না। দেখবেন আপনাকে খাওয়ার আগেই বাঘ এসে আপনাকে বলবে গুহা থেকে বেরিয়ে যেতে। কি তুই যা বললি তা যদি সত্যি হয় তাহলে আমি বেটা বাঘকেই মেরে ফেলবো, আর যদি মিথ্যে হয় তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম কিন্তু। ঠিক আছে কুমির মশাই, আমার কথা সত্যি না মিথ্যে তাই একটু পরেই বুঝতে পারবেন। আর আপনি যদি বাঘকে মারতে পারেন তাহলে আমি শুধু আপনারই শিকার হব। তখন আপনি আমাকে মজা করে খেতে পারবেন। হরিণের মন ভোলানো চালাকির কথা কুমির একটুও টের পেল না। উল্টো বাঘের প্রতি সে ক্ষেপে গেল। কিছুক্ষণ পর বাঘ এসে কুমিরকে বলল, বন্ধু, তুমি আমার গুহা থেকে বের হয়ে যাও। কুমির তখন মনে মনে বলল, আরে হরিণ তো ঠিকই বলেছে। কি তোর এত বড় সাহস? আজ তোর একদিন কি আমার একদিন। কি তুই আমার সাথে লড়াই করতে চাস? আয় দেখি। এই বলে বাঘ আর কুমির মারামারি করতে শুরু করলো। দুজনের শক্তি সমান হওয়ায় দুজনে আহত হলো, আর কিছুক্ষণ পর দুজনেই মারা গেল। চালাক হরিণ আড়াল থেকে সবকিছু দেখছিল, আর ওদের এভাবে মরতে দেখে সে ভীষণই খুশি হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।